হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 8, সবাই ভালো আছো? নিশ্চয়ই ভালো আছো। বাড়িতে পড়াশোনা করছো ঠিকঠাকভাবে? আমাদের যে নিয়মিত ক্লাসগুলো হচ্ছে সেগুলো নিশ্চয়ই ফলো করছো তো? হ্যাঁ, অবশ্যই করছো, আমি নিশ্চিত এই বিষয়ে। তো আজকে আমরা সিভিক্স বিষয়ের ষষ্ঠ অধ্যায় চ্যাপ্টার 6 যেটা, সেই বিষয়ে আজকে আলোচনা করব আমরা। তোমরা বই পেয়ে গেছো, সবাই বইটা নিয়ে বসলে সুবিধে হবে। খাতা কলমও রাখতে পারো, কিছু প্রয়োজনীয় জিনিস এখানে লিখে নিলে খুব প্রয়োজনীয় বিষয়গুলো, কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমি বলবো, প্রয়োজনে লিখে নিতে পারো, সেগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য আশা করি সহায়ক হবে। তো আমাদের যে চ্যাপ্টার 6 ফ্রম সিভিক্স, তার টাইটেলটা হলো আন্ডারস্ট্যান্ডিং আওয়ার ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, যাকে বলা হচ্ছে ফৌজদারি বিচার ব্যবস্থা। আমরা গত ক্লাসে যেটা দেখেছিলাম যে বিচার ব্যবস্থার মধ্যে বা আইন ব্যবস্থাটার মধ্যে দুটো ভাগ রয়েছে, যে আইনগত বিষয় রয়েছে, সেই জিনিসটা হচ্ছে যে সিভিল ল এবং ক্রিমিনাল ল, ঠিক আছে, যেটা দেওয়ানি বিচার ব্যবস্থা বলা হয়, আবার ফৌজদারি বিচার ব্যবস্থা আরেকটা রয়েছে। আজকে আমরা মূলত যেটা দেখব সেটা হচ্ছে ফৌজদারি বিচার ব্যবস্থা বা ক্রিমিনাল ল যেটাকে বলা হচ্ছে, সেই বিষয়ে আমরা দেখব। তো প্রথমেই এই কথাটা বলতে হয় যে এই ক্রিমিনাল জাস্টিস সিস্টেম বা ফৌজদারি বিচার ব্যবস্থা বর্তমান সমাজে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো ধরনের সামাজিক নিয়মকানুনের বাইরে গিয়ে, মানে অসামাজিক ক্রিয়াকলাপ বা যে কোনো ধরনের অপরাধ, তার সঠিক বিচার হওয়া এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা যেমন সমাজের পক্ষে অত্যন্ত প্রয়োজনীয়, সেক্ষেত্রে এখানে কারা কারা প্রধান রোল প্লে করছেন, কাদের ভূমিকাগুলো প্রধান, সেই বিষয়গুলো আমরা একটু আলোচনা করব। তাহলে প্রথমেই বলতে হয় যেটা, যে আইন ভঙ্গকারীর বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা, ঠিক কি না? আমরা জানি যে প্রত্যেকটা দেশেই আইন হচ্ছে সবার ঊর্ধ্বে। ওকে, ল ইজ অ্যাভাব অল, দ্য কনস্টিটিউশন অফ দ্য কান্ট্রি ইজ অ্যাভাব অল। সেখানে যে কোনো ব্যক্তি, তিনি যতই উচ্চস্থানীয় হন না কেন, সমাজের যে স্তরেই তিনি অবস্থান করুন না কেন, তিনি প্রশাসনিকভাবে বা অর্থনৈতিক দিক থেকে তিনি যতই সম্পদশালী হন, যেই হন না কেন, সব তিনি কিন্তু আইনের ঊর্ধ্বে নন। তাহলে সেই আইনকে প্রতিষ্ঠা করতে গিয়ে, যেটাকে বলা হচ্ছে রুল অফ ল, এস্টাবলিশমেন্ট অফ ল, আইনের প্রতিষ্ঠার জন্য এই ফৌজদারি বিচার ব্যবস্থাটা একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিক, যেখানে প্রথমেই যদি আমাদের বলতে হয়, সেখানে তার ভূমিকাটা কে নিচ্ছে? পুলিশ, ঠিক আছে, পুলিশি ব্যবস্থা আমরা যেটাকে বলছি। তাহলে যখনই কোনো কারণে সামাজিক ব্যবস্থার মধ্যে আইন ভঙ্গ হচ্ছে, তাহলে সেই আইনের পুনঃপ্রতিষ্ঠার জন্য যে কাজটা শুরু করতে হবে, মানে ফৌজদারি বিচার ব্যবস্থাটা শুরু হবে, তার প্রথম পদক্ষেপটা যিনি নেবেন তিনি হচ্ছেন পুলিশ, ঠিক আছে। পুলিশের কাজ হলো সমাজের মধ্যে যত আইন শৃঙ্খলা বজায় থাকে, কেউ কোথাও আইন ভঙ্গ করছে কিনা সেদিকে তীক্ষ্ণভাবে নজর রাখা। তাহলে পুলিশি ব্যবস্থার মূল উদ্দেশ্য কি? যাতে নাকি আইনের প্রতিষ্ঠা হয়, ঠিক আছে, যাতে নাকি নিয়ম শৃঙ্খলা, যে সামাজিক যে আচরণ বোধগুলো, ন্যায়সঙ্গত আচরণ বোধগুলো যাতে ঠিকভাবে পরিচালিত হতে পারে, সেই ব্যবস্থাটা দেখবে পুলিশ প্রথমত পাবে। কিন্তু এখানে যে জিনিসটা আমাদের জেনে রাখা প্রয়োজন, শাস্তি প্রদানের দায়িত্ব কিন্তু পুলিশের নয়। পুলিশ, লক্ষ্য রাখবে, পুলিশ একটা লোককে গ্রেপ্তার করতে পারবে, কিন্তু তার বিচার পরিচালনা করা বা তাকে শাস্তি প্রদান করার দায়িত্ব কিন্তু পুলিশের নয়, ঠিক আছে। পুলিশ লক্ষ্য রাখবে যাতে আইন শৃঙ্খলা রক্ষিত হচ্ছে কিনা সেই বিষয়টা। আইন ভঙ্গকারীকে পুলিশ গ্রেপ্তার করতে পারবে সঠিক নিয়মে, সঠিক পর্যায়ক্রমে, কিন্তু পুলিশ কিন্তু কোনো অবস্থাতেই তাকে শাস্তি প্রদানের যোগ্য অধিকারী নন। তাহলে কি হবে বিষয়টা? তাহলে তার পরবর্তী পর্যায়ে আমরা যাচ্ছি যে ন্যায়সঙ্গতভাবে বিচার প্রক্রিয়াটা পরিচালনা করা। যখন কোনো ব্যক্তি অন্যায় কিছু করলো, ঠিক আছে, আইন ভঙ্গ করলো, তখন পুলিশ তাকে গ্রেপ্তার করলো এবং পরবর্তী সময়ে তার বিচার হবে। আমাদের বইয়ে এই সম্পর্কে একটা ছোট গল্পের অবতারণা করা হয়েছে, একটা সুন্দর একটা বিষয় আলোচিত হয়েছে। সেখানে আমরা দেখতে পারি যে এখানে কে কোন ভূমিকা পালন করছেন। একটা পরিবারে একজন মানে দম্পতি, স্বামী স্ত্রী, তারা কোনো একটা অনুষ্ঠানে যাচ্ছেন, বিয়ের অনুষ্ঠানে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে মহিলা তার গলার হারটি খুঁজে পাচ্ছেন না, ঠিক আছে। বিয়েতে যাবেন তো সেখানে একটু সেজেগুজে যাওয়ার ব্যাপার আছে, ঠিক কি না? এটা তো সবাই জানো। কিন্তু তিনি তার গলার হারটা, স্বর্ণের হারটা তিনি খুঁজে পাচ্ছেন না। তো তিনি তার স্বামীর দিকে তাগাদা দিচ্ছেন, বলছে আমরা তো দেরি হয়ে যাচ্ছি বিয়েতে যাওয়ার জন্য, তুমি কি তৈরি হয়েছো কিনা?
তো মহিলা বলছেন যে আমার তো হারটাই খুঁজে পাচ্ছি না, তো হারটা গেল কোথায়? তখন তাদের সব সন্দেহ গিয়ে পড়ল তাদের বাড়িতে যে ডোমেস্টিক হেল্পার আছেন, মানে যেই মহিলা তাদের বাড়িতে কাজ করেন, সেই মহিলা উপর গিয়ে তাদের সব সন্দেহ পড়ল। তারা ভাবলো হয়তো তাদের ঘরে তো আর কেউ আসে না, নিশ্চয়ই সেই মহিলাই হয়তো হারটা চুরি করেছে। তো তিনি তাকে গিয়ে ধরলেন যে তুমি আমার হার নিয়েছো, ঠিক আছে। বাড়ির মালকিন যিনি মহিলা, ঠিক আছে, মানে কর্ত্রী, তিনি সেই কাজের মহিলাকে গিয়ে বললেন তুমি আমার হারটা চুরি করেছো, হ্যাঁ কোথায় আমার হার বের করে দাও। তখন খোঁজাখুঁজি করে তার যে সেই কাজের মহিলার যে বাক্স ছিল সেখানে দেখা গেল যে হার নেই, কিন্তু একটা প্যাকেটের মধ্যে 10,000 টাকা রয়েছে। তখন সেই মহিলার সন্দেহ আরও দৃঢ় হলো যে হ্যাঁ নিশ্চয়ই আমার হারটা বিক্রি করে সে এই 10,000 টাকা পেয়েছে। তখন সেই কাজের মহিলা বললেন যে না না, এটা তো আমি আর আমার ভাই মিলে অনেক কষ্ট করে বহুদিন যাবত এই টাকাটা জমিয়েছি, আমাদের পারিবারিক প্রয়োজনে আমাদের টাকাটা আমি এখানে জমিয়েছি, আর আপনি তো আমাকে মাসিক মজুরি দেয়নি, ঠিক আছে। কিন্তু যাই হোক কর্ত্রী মানে বাড়ির কর্ত্রী কিন্তু এই কথায় বুঝলেন না, এই কথায় রাজি হলেন না। তখন পুলিশকে খবর দেওয়া হলো, পুলিশ এসে সেই ডোমেস্টিক হেল্পার যে সেই মহিলাকে অ্যারেস্ট করলো, নিয়ে গেল থানায়। তো সেখানে তার জেরা হলো এবং তার ভাইকেও সেখানে ডাকা হলো। সে তার ভাইও যেটা ধরা হলো যে তার ভাই বোন দুজনে মিলে এই কাজটা করেছে। তো সেই হার বিক্রি করে তারা 10,000 টাকা পেয়েছে। তো এখন সেই যেহেতু তার পক্ষে আর কোনো বিশেষ তাকে মানে সাক্ষ্য প্রমাণের অভাব রয়েছে, এখানে কেউই সঠিকভাবে বলতে পারছে না অ্যাকচুয়ালি সে মানে সত্যিকার অর্থে সে অপরাধ করেছে কি না, তাহলে তার কোনো উপায় নেই, তাহলে তাকে জেলে যেতেই হলো। এদিকে সেই ভাইকেও, সেই কাজের মহিলার ভাইকেও পুলিশ মারধর করলো, তাকে দুদিন জেলে আটকে রাখলো। তখন দেখা গেল যখন সেই লোকটি মানে সেই কাজের ডোমেস্টিক হেল্পারের যে ভাই, তখন দেখা গেল সে আসলে সেভাবে যুক্ত নয় বিষয়টার সঙ্গে, তখন তাকে ছেড়ে দেওয়া হলো। কিন্তু সেই কাজের মহিলাকে কিন্তু জেলেই যেতে হলো। তো এইভাবে যখন ঘটনাটা এগিয়ে যাচ্ছে তখন দেখা গেল সেই যে বাড়িতে চুরি হয়েছে তার আশেপাশেও এমন কিছু চুরির ঘটনা হয়েছে। তখন যিনি পুলিশ ইন্সপেক্টর, আরেকজন পুলিশ ইন্সপেক্টর, তিনি কি করলেন, এটা নিয়ে ইনভেস্টিগেশন, তদন্ত আরম্ভ করলেন। সেই তদন্ত গিয়ে খুঁজতে দেখা গেল যে একটা গ্রুপ রয়েছে, একটা ছেলেদের একটা ইয়াং ছেলেদের একটা গ্রুপ রয়েছে যারা এই কাজটা করে বেড়াচ্ছে। তো অ্যাকচুয়ালি কিন্তু সেই যে বাড়িতে চুরি হয়েছে সেই মালিকের ছেলের বন্ধুরা এটার সঙ্গে জড়িত। তখন মোটামুটিভাবে যখন সেই কয়েকজনকে গ্রেপ্তার করা হলো, পুলিশ যখন তাদেরকে গ্রেপ্তার করলো, তখন তাদের মধ্যে থেকেই সেই যে হারানো হারটা পাওয়া গেল। তখন যাই হোক এরই মধ্যে যেহেতু সেই কাজের মহিলাটা নিজের পক্ষ থেকে কোনো উকিল নিযুক্ত করতে পারেনি, তখন সরকার পক্ষ থেকে তার জন্য একজন উকিল নিযুক্ত করা হলো। কারণ যেটা সংবিধানে রয়েছে, আমাদের আর্টিকেল 22 যেটা রয়েছে যে প্রত্যেকেই তাকে মানে নিজেকে বাঁচানোর অধিকার রয়েছে, রাইট টু লাইফ যেটা আমরা বলি, ঠিক আছে। আমাকে আমার মতো করে মানে আমাকে প্রতিরক্ষা করা, ঠিক আছে, আমাকে সুরক্ষিত রাখার আমার অধিকার রয়েছে, এটা আর্টিকেল 22, ভারতীয় সংবিধানের আর্টিকেল 22তে এটা রয়েছে। কিন্তু তো আরেকটা এরকম আর্টিকেল রয়েছে, আর্টিকেল 39A, ভারতীয় সংবিধানের আর্টিকেল 39A। এই বিধানে রয়েছে, এই ধারাটাতে রয়েছে যে যখন কেউ নিজের পক্ষে উকিল নিযুক্ত করতে পারবে না, তখন কিন্তু সরকারকে তার পক্ষের হয়ে একজন উকিল নিযুক্ত করতে হবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রেও সেই কাজের মহিলার জন্য একজন উকিল নিযুক্ত করা হলো। তখন সেই কেস আবার নতুন করে ইনভেস্টিগেশন শুরু হলো। তখন দেখা গেল, যেটা বললাম যে পুলিশ ইন্সপেক্টর তো ইতিমধ্যে সেই যে চোরের গ্রুপটাকে ধরে ফেলেছে, তখন সেটা প্রমাণিত হলো। তখন সেই উকিল, যে কাজের মহিলার পক্ষের উকিল, তখন সেই বাড়ির মহিলার কর্ত্রীকে জিজ্ঞেস করলেন, আপনি তো নিজের চোখে দেখেননি হারটা চুরি হতে, ঠিক আছে, তো আপনি কি করে বলতে পারেন যে সেই চুরি করেছে, আর আপনার হারটা পাওয়া গেছে সেটা অন্যরা করেছে। তো যাই হোক এইভাবে বিচারটা সমাপ্ত হয়। এখানে বিভিন্ন জনের ভূমিকা থাকে, তোমরা দেখলে যেখানে পুলিশ কি রোল প্লে করলো, পুলিশ কি ভূমিকা নিল, ঠিক আছে। যে আগের যিনি পুলিশ অফিসার ছিলেন তিনি কি ভূমিকা নিলেন, পরবর্তী সময়ে আরেকজন পুলিশ অফিসার তিনি কিভাবে বিষয়টাকে অন্যভাবে তদন্ত করে বের করলেন, এখানে জাজ যিনি বিচারক তিনি কি তার ভূমিকাটা পালন করলেন,
হ্যাঁ, তো আমরা এখন দেখে নিই এই যে ফৌজদারি বিচার ব্যবস্থা, এই গল্পটার মধ্যে দিয়ে মোটামুটি কিছুটা তোমরা আইডিয়া করতে পেরেছো, ধারণা করতে পেরেছো যে ফৌজদারি বিচার ব্যবস্থাটা কিভাবে পরিচালিত হয়। তাহলে এই ফৌজদারি বিচার ব্যবস্থায় যে কতজন লিড রোল প্লেয়ার রয়েছেন, প্রধান ভূমিকা পালনকারী রয়েছেন, তাদের সম্পর্কে আমরা একটু দেখে নিই। কেমন? তাহলে এখন আমরা দেখে নিই এই ফৌজদারি বিচার ব্যবস্থায় মূলত চারজন ব্যক্তি রয়েছেন যারা এখানে মূল ভূমিকাটা পালন করে থাকেন। তাদের মধ্যে প্রথমেই, যেটা আমি আগেও বলেছি, প্রথম যিনি তার রোল প্লে করছেন, তার ভূমিকাটা পালন করছেন, তিনি হচ্ছেন পুলিশ। ঠিক আছে, কোথাও কোনো অন্যায় হলো, মনে করো চুরি ডাকাতি, এসবকেই তো আমরা ফৌজদারি বলি নাকি, যেগুলো হচ্ছে ক্রিমিনাল লর আন্ডারে আসবে। ঠিক আছে, ফৌজদারি বিচার ব্যবস্থায় মূলত চুরি ডাকাতি খুন বা শারীরিক নিগ্রহ, এমন ধরনের মারধর, এসব বিষয়গুলো আসবে ফৌজদারি বিচার ব্যবস্থার মধ্যে। তো এসব ব্যবস্থায় প্রথমেই যিনি ভূমিকাটা পালন করবেন, যিনি প্রথম কাজটা শুরু করবেন, তিনি হচ্ছেন পুলিশ। ঠিক আছে, তো পুলিশ এই ক্ষেত্রে কি করবে? পুলিশের প্রথম কাজই হলো বিষয়টা নিয়ে তদন্ত করা। ঠিক আছে, ইনভেস্টিগেশন যাকে বলা হচ্ছে, তদন্ত করা, পর্যবেক্ষণ করা, সঠিক তথ্য নিষ্কাশন করা। আসলে প্রকৃত হতে পুলিশ সেই স্পটে যাবে যেখানে ঘটনা হয়েছে। কোথাও চুরি হলো, যেমন আমরা ঘটনাটা বলছিলাম যে একটা বাড়িতে হার চুরি হয়েছে, স্বর্ণের হার চুরি হয়েছে, তো পুলিশ সেই বাড়িতে যাবে, ঘটনাটা পর্যবেক্ষণ করবে, দেখবে যে কি কি পরিস্থিতি আছে বাড়ি ঘরের। ঠিক আছে, বা কারা কারা এখানে সন্দেহজনক, ঠিক আছে, তাদের সঙ্গে কথা বলবে। তো সেভাবে পুলিশের যেটা প্রাথমিক কর্তব্য হলো বিষয়টা সম্পর্কে সঠিক তদন্ত চালিয়ে যাওয়া, ইনভেস্টিগেশন। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে মানে সঠিক তথ্য যাতে বেরিয়ে আসে, যে কোনো দিক বাদ যাচ্ছে না, তো কোনো দিক এখানে লুক্কায়িত নেই, তো তো সেই বিষয়টা পুলিশ এখান থেকে বের করে আনবে। তারপরে কি করবে? তারপরে চার্জশিট বলা হয় এটাকে, চার্জশিট মানে যে ঘটনাটা হয়েছে সেই ঘটনাটার বিবরণ দিয়ে, মানে কাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে তার সম্পর্কে একটা চার্জশিট তৈরি করে কোর্টে জমা দেবে। এটা হচ্ছে পুলিশের কাজ। কিন্তু যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, দোষী নির্ধারণ করা কিন্তু পুলিশের কাজ নয়। পুলিশ কোনো অবস্থাতেই দোষীকে আর নির্দোষকে সেটা কিন্তু পুলিশ ঠিক করবে না। তাহলে পুলিশের কাজটা কি? যেটা বলছিলাম, পুলিশ তদন্ত করবে, পর্যবেক্ষণ করবে, সঠিক তথ্য বের করে আনবে, সব কিছু করবে, চার্জশিট জমা দেবে, অ্যারেস্ট করবে, দোষীকে অ্যারেস্ট করবে। ঠিক আছে, যাতে আর কোনো তার দ্বারা অন্যায় না হয়, এজন্য অ্যারেস্ট করবে। ঠিক আছে, কিন্তু দোষী নির্ধারণ করা কিন্তু সে প্রকৃতই দোষী কিনা, যাকে অ্যারেস্ট করা হলো সে আসলেই দোষী কিনা বা নির্দোষ কিনা, সেগুলোর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পুলিশের নেই। পুলিশ কিন্তু সেই কাজটা করবে না। তাহলে সে কাজটা কে করবে? সেটা করবে কোর্ট। ঠিক আছে, তাহলে আরও একটা বিষয় এখানে আমাদের সাংবিধানিক ব্যবস্থাপনার মধ্যে রয়েছে, যে যখন আটক করা হচ্ছে কোনো ব্যক্তিকে বা যখন জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে, তখন কিন্তু কোনো অবস্থাতেই তাকে মারধর করা বা শাস্তি দেওয়া এটাও পুলিশের কর্তব্যের মধ্যে পড়ে না। ঠিক আছে, পুলিশ কোনো অবস্থাতেই মানে শাস্তি প্রদানের মাধ্যমে তার থেকে কথা নেওয়া, ঠিক আছে, এসব বিষয়গুলো পুলিশ কিন্তু করতে পারে না। তাহলে আমরা দেখলাম যে এখানে পুলিশের ভূমিকাটা কি রয়েছে, ফৌজদারি বিচার ব্যবস্থায় পুলিশের ভূমিকাটা কি রয়েছে। ঠিক আছে, এরপরে আমরা যে জিনিসটা দেখব যে এখানে কতগুলো বিষয় চলে আসছে। আমাদের যে জিনিসটা জানতে হবে যে আর্টিকেল 22 যেটা বলছিলাম আমাদের ফান্ডামেন্টাল রাইটের মধ্যে একটা, আমরা দেখে নিই এই যে ফৌজদারি বিচার ব্যবস্থাটা শুরু হলো, তার মধ্যে আর্টিকেল 22, ঠিক আছে, সংবিধানের, ভারতীয় সংবিধানের 22 নং যে ধারা রয়েছে সেই ধারাতে কি বলা হয়েছে আমরা একটু দেখে নিই। এই ফৌজদারি বিচার ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে ভারতীয় সংবিধানের আর্টিকেল 22 একটি বিশেষ গুরুত্বপূর্ণ পর্যায়, যে জিনিসটা আমাদের সবারই জানা উচিত। যেটা আমি বলি যে পৌর জীবন, সিভিক্স কিন্তু শুধু আমাদের পরীক্ষায় পড়ার বিষয় নয়, এটা আমাদের দৈনন্দিন জীবনে চলতে গেলে এটা আমাদের প্রয়োজন। তাহলে আমাদের প্রত্যেকের উচিত ভারতীয় নাগরিক হিসাবে আর্টিকেল 22-তে কী বলা হয়েছে, এটা আমাদের অধিকার, ইট ইজ আওয়ার ফান্ডামেন্টাল রাইট, এটা আমাদের সবার কিন্তু জেনে নেওয়া উচিত। তো যেখানে প্রথমেই বলা হয়েছে যখন কোথাও একটা অন্যায় হলো, চুরি হোক, ডাকাতি হোক বা যে কোনো ধরনের কোনো আইন ভঙ্গ হয়েছে, তো পুলিশ সেই স্পটে যাবে, পুলিশ সেখানে যাবে, গিয়ে কী করবে, যাকে দোষী সাব্যস্ত
করা হচ্ছে, যাকে সন্দেহ করা হচ্ছে যে সেই ব্যক্তি কোনো অন্যায় করেছে, তখন পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারে। কিন্তু বন্দি করার সময় তাকে কিন্তু তার কারণ জানাতে বাধ্য, যে কেন সেই ব্যক্তিকে অ্যারেস্ট করা হচ্ছে সেই কারণটা কিন্তু লোকটাকে জানাতে হবে, যে কেন তাকে অ্যারেস্ট করা হচ্ছে। এমনিতেই পুলিশ অ্যারেস্ট করে নিয়ে আনতে পারবে না। তাহলে পুলিশের এখানে কর্তব্য কি, সেই ব্যক্তিকে যাকে অ্যারেস্ট করা হচ্ছে তাকে কেন, কোন অপরাধে তাকে অ্যারেস্ট করা হচ্ছে সেই ব্যক্তিকে জানাতে হবে, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে 24 ঘন্টার মধ্যে যে ব্যক্তিকে অ্যারেস্ট করা হলো তাকে কিন্তু 24 ঘন্টার মধ্যে পুলিশ কোর্টে আদালতে নিয়ে উপস্থিত করতে হবে। এটা আর্টিকেল 22-তে পরিষ্কার বলা রয়েছে। উইদিন 24 আওয়ার্স দ্য পার্সন, দ্য কনভিক্ট মাস্ট বি সেন্ট টু দ্য কোর্ট বাই দ্য পুলিশ। পুলিশ কিন্তু অবশ্যই সেই ব্যক্তিকে কোর্টে নিয়ে যেতে হবে 24 ঘন্টার মধ্যে। এখন ধরো যে জায়গাতে অ্যারেস্ট করা হলো সেখান থেকে কোর্টের দূরত্বটা অনেকটাই বেশি, যে হয়তো 24 ঘন্টার মধ্যে সেখানে পৌঁছানো যাবে না। ওকে, কোনোভাবেই হয়তো ট্রান্সপোর্টেশন মানে যোগাযোগ ব্যবস্থাটা খারাপের কারণে হয়তো 24 ঘন্টার মধ্যে সেখানে পৌঁছতে পারবে না। সেই ক্ষেত্রে যাওয়াতে মানে সেই জায়গাটা আসতে গেলে যতটা সময় লাগে সেটা 24 ঘন্টার সঙ্গে যোগ হতে পারে। কিন্তু যেটা নিয়ম সেটা হচ্ছে 24 ঘন্টার মধ্যে আসামিকে, যাকে অ্যারেস্ট করা হলো, তাকে কোর্টে উপস্থিত করতে হবে। ঠিক আছে, আদালতের সামনে নিয়ে যেতে হবে, আদালতে উপস্থিত করতে হবে। এটা পুলিশই করবে। আটককালে কোনো ধরনের মারধর নয়। যখন অ্যারেস্ট করা হচ্ছে বা পুলিশের জিম্মায় রয়েছে সেই দোষী সাব্যস্তকারী ব্যক্তি, ঠিক আছে, তাকে কিন্তু কোনো অবস্থাতে পুলিশ মারধর করতে পারে না। আরও একটা বিষয় আর্টিকেল 20-তে বলা আছে যে 15 বছরের নিচে কোনো ছেলেকে বা কোনো মহিলাদেরকে শুধু জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে যেতে পারবে না। তো এই বিষয়গুলো আর্টিকেল 22-তে বলা রয়েছে। তো এগুলো সবই আসছে ফান্ডামেন্টাল রাইট, যেটাকে বলা হচ্ছে যে রাইট টু লাইফ। প্রত্যেকেই তার নিজের সপক্ষে যুক্তিদানের, তাকে নিজেকে বাঁচানোর অধিকার রয়েছে। হ্যাঁ, অবশ্যই শাস্তি করলে তো মানে অপরাধ করলে শাস্তি তো পেতেই হবে, সেটা কোর্ট চিন্তা করবে, আদালত দেখবে। ঠিক আছে, মানে সাক্ষ্য প্রমাণ তথ্য ভিত্তিক সেটা হবে। ঠিক আছে, কিন্তু যেগুলো ফান্ডামেন্টাল রাইটের মধ্যে রয়েছে, যেগুলো মৌলিক অধিকারের মধ্যে রয়েছে, সেগুলো তো মানুষ অধিকার, সেই অধিকারগুলো ভোগ করতেই পারে, তার অধিকারই রয়েছে সেগুলোর বিষয়ে। এর সঙ্গে আর্টিকেল 22-র সঙ্গে আরও একটা বিষয় জড়িত হচ্ছে, যাদেরকে বলা হয় ডি.কে. বাসু গাইডলাইন্স। সেই বিষয়টা কি আমরা একটু দেখে নিই। এটারই মৌলিক অধিকারের মানে সম্পর্কিত বিষয়, যেটাকে আমাদের বলা হচ্ছে, আমাদের বিচার ব্যবস্থায় বলা হচ্ছে ডি.কে. বাসু গাইডলাইন্স। সেই বিষয়টা কি আমরা একটু দেখে নিই। তো যেটা বলছিলাম, আর্টিকেল 22-তে যেগুলো মৌলিক অধিকারের পর্যায়ে পড়ে, সেই বিষয়গুলো যখন কোনো দোষী সাব্যস্তকারী ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য সেটা আমরা দেখে নিলাম। তারই সঙ্গে জড়িত কিছু বিষয়, যেটাকে আমাদের ফৌজদারি বিচার ব্যবস্থায় বলা হচ্ছে ডি.কে. বসু গাইডলাইন্স। ঠিক আছে, সো এই যে ডি.কে. বসু, তিনি একজন বিচারপতি ছিলেন। তো তিনি কি এখানে আইডিয়াগুলো দিলেন, যে তিনি এই মৌলিক অধিকারকে সশক্তকরণ করার জন্য, ঠিক আছে, আরও দৃঢ়ভাবে জিনিসটাকে দেখার জন্য তিনি কি কি এখানে গাইডলাইন দিলেন সেটা আমরা একটু দেখে নিই। ঠিক আছে, তো এখানে যেটা বলা হচ্ছে, যখন যিনি পুলিশ মানে পুলিশ অফিসার যিনি অ্যারেস্ট করতে যাচ্ছেন, তাকে কিন্তু তার পোশাকে তার নামটা, ঠিক আছে, আমরা দেখে থাকি যে পুলিশ অফিসারের পকেটের উপরে অন্তত সে নামটা লেখা থাকে। তো সেই নামটা স্পষ্টভাবে সেখানে লেখা থাকতে হবে যে কোন পুলিশ অফিসার অ্যারেস্ট করছে। ঠিক আছে, তাহলে তার সঠিক পরিচয়পত্র তিনি তার পোশাকের মধ্যেই বহন করছেন পুলিশ। এটা খুব প্রয়োজনীয় বিষয়, যে কোন পুলিশ অফিসার অ্যারেস্ট করছেন তার নামটা সেখানে তার পোশাকে সেখানে লেখা থাকবে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে এ মেমো অফ অ্যারেস্ট। ঠিক আছে, যে একটা মেমো তৈরি করা, যে কোন উদ্দেশ্যে, কেন, কখন, টাইম, ডেট, কোন পরিস্থিতি, কোথা থেকে অ্যারেস্ট করা হচ্ছে, কি নাম, এসব বিষয়গুলো সেই মেমোতে থাকবে। বুঝতে পারছো ব্যাপারটা? তো এসব পুলিশকেই দিতে হবে, এবং যাকে অ্যারেস্ট করা হচ্ছে তাকে কিন্তু বিনামূল্যে ওই মেমোর একটা কপি তার সিগনেচার সহ তাকে দিতে হবে। এটা পুলিশের কর্তব্য, পুলিশের ডিউটির মধ্যে এটা পড়ে। তাহলে একটা মেমো অফ অ্যারেস্ট, যে কী কারণ, এখানে কারণটা লেখা থাকবে, যে কেন তাকে অ্যারেস্ট করা হচ্ছে, কখন, কোন পরিস্থিতিতে, ঠিক আছে, অ্যারেস্ট করা হচ্ছে, সেটা পুলিশ তৈরি করবে এবং যাকে অ্যারেস্ট করা হচ্ছে তাকেও পুলিশ একটা দেবে। ওকে,
আরেকটা ইম্পর্টেন্ট বিষয় এখানে হচ্ছে যে আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, ঠিক আছে, এমনিতেই কাউকে অ্যারেস্ট করে নিতে পারবে না। সেখানে একজন সাক্ষী থাকবে, যে যাকে অ্যারেস্ট করা হচ্ছে তার হয়তো কোনো আত্মীয় পরিজন বা বন্ধু বান্ধব সাক্ষী হিসাবে, যে কাকে অ্যারেস্ট করা হচ্ছে, কেন অ্যারেস্ট করা হচ্ছে, কখন আসে, এসব বিষয়গুলো জানার জন্য একজন আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সেখানে উপস্থিত থাকতো, তার উপস্থিতিতে অ্যারেস্ট করবে। আরও একটা বিষয় হলো, এমনও হতে পারে যে যেখানে অ্যারেস্ট করা হচ্ছে তার থেকে আত্মীয় পরিজন বা বন্ধু বান্ধব অনেকটা দূরে আছে, তো সেই পরিস্থিতিতে 8 থেকে 12 ঘন্টার মধ্যে তাদের কাছে যেন খবরটা পৌঁছানো যায়। যে বিষয়টা আমরা আগে দেখেছিলাম যে আর্টিকেল 22 তে যে বিষয়টা আছে যে 24 ঘন্টার মধ্যে আসামিকে, মানে আটককারী ব্যক্তিকে কোর্টে বা আদালতে উপস্থিত করতে হবে, তাহলে এই বিষয়টার সঙ্গে এটাও জড়িত। তো এখন যাকে আটক করা হলো, যাকে অ্যারেস্ট করা হলো, সে যাতে তার নিজের পক্ষে একজন উকিল, আইনজ্ঞ ব্যক্তিকে নিয়োজিত করতে পারেন তার নিজের ডিফেন্সের জন্য, তাহলে সেটা করতে গেলে সেখানে সে তো থাকবে পুলিশের আন্ডারে, তাহলে সে কীভাবে করবে? তাহলে তাকে সাহায্য করার জন্য থাকবে তার বন্ধুবান্ধবরা, আত্মীয় স্বজনরা তাকে সেই আইনি সহায়তাটা যেন পৌঁছে দিতে পারে। এজন্য দূরবর্তী স্থানে থাকলে সেক্ষেত্রে 8 থেকে 12 ঘন্টার মধ্যে, ডিকে বসু গাইডলাইনে এটা বলা আছে যে 8 থেকে 12 ঘন্টার মধ্যে তাদেরকে অবশ্যই জানাতে হবে যে যাকে অ্যারেস্ট করা হয়েছে, কেন করা হয়েছে, হ্যাঁ, কী ঘটনা, এটা তাদেরকে জানাতে হবে। তো এই হলো মোটামুটি ডিকে বসু গাইডলাইন্স, যেটা আর্টিকেল 22-র সঙ্গে বিষয়টা ওতপ্রোতভাবে জড়িত। ঠিক আছে, এখন আমরা আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় দেখব, যেটা ছাড়া এই ফৌজদারি বিচার ব্যবস্থাটা শুরুই হতে পারবে না। ঠিক আছে, তাহলে সেই বিষয়টা কি আমরা একটু দেখে নিই। তো যেটা আমরা আলোচনা করছিলাম, ফৌজদারি বিচার ব্যবস্থায় যে 4 জন এখানে মূল ভূমিকা পালন করছেন, তাদের মধ্যে আমরা প্রথম জনের বিষয়ে আলোচনা করছি, পুলিশ। সেই পুলিশ কী ভূমিকা পালন করবে, কিভাবে তদন্তের পথে সঠিকভাবে যাতে পরিচালিত হয়, বিচার ব্যবস্থাটা যাতে সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগোয়, সেই ক্ষেত্রে পুলিশ কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেটা আমরা দেখছি। তো যেটা বলছিলাম যে এই যে ফৌজদারি বিচার ব্যবস্থাটা, তার শুরুটা কিভাবে হবে? যখনই কোনো ধরনের কোনো ক্রাইম হলো, ঠিক আছে, কোনো আইন ভঙ্গ হলো, যেটা বলছিলাম যে চুরি, ডাকাতি বা মারধর বা খুন এই জাতীয়, ঠিক আছে, যেগুলো মারাত্মক অপরাধ, ঠিক আছে, সামাজিক অপরাধ যেটাকে বলা হচ্ছে, ঠিক আছে, তো সেসব যখন কোথাও হচ্ছে, তখন প্রথম যে বিষয়টা আসবে সেটা হলো গিয়ে এফআইআর। কথাটা তোমরা শুনে থাকবে, এফআইআর আমরা বলে থাকি। এফআইআরের মাধ্যমে ফৌজদারি বিচার ব্যবস্থাটার কাজ শুরু হলো, যার ফুল ফর্ম হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। ঠিক আছে, এটাও তোমাদেরকে জিজ্ঞেস করা হতে পারে প্রশ্নে যে এফআইআর এর ফুল ফর্ম কি, বা এফআইআর এর ফুল ফর্ম পুরো নাম লেখো, তাহলে সেটা কি হবে? ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। দেখো কথাটার মধ্যেই কিন্তু উত্তর রয়ে গেছে। তো এখানে কোন ইনফরমেশনের কথা বলা হচ্ছে? ওই যেটা বললাম যে কোনো ধরনের একটা অপরাধ সংগঠিত হয়েছে, তো সেখানে কি কি থাকতে হবে, সেটার মধ্যে কি কি থাকতে হবে, সেটা প্রথম কথাই হচ্ছে যে যেটা বলছিলাম যে এফআইআর দিয়েই তদন্তটা শুরু হবে। পুলিশকে হয়তো মৌখিকভাবে অথবা লিখিতভাবে, সেটা হোক মৌখিক বা হোক লিখিত, সেই বিষয়টা জানাতে হবে পুলিশের কাছে। যার বিরুদ্ধে অন্যায় হয়েছে, যিনি অভিযোগকারী, যে তার বিরুদ্ধে অন্যায় হয়েছে, বা তিনি হতে পারেন অথবা তার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব হতে পারে, যে কেউই সেই এফআইআরটা কী করতে পারে? মৌখিকভাবে অথবা লিখিতভাবে পুলিশ স্টেশনে পুলিশ ইন্সপেক্টরের উপস্থিতিতে সেটা তিনি দাখিল করবেন। সেটার মধ্যে কি কি থাকবে? ডেট থাকতে হবে, যে কখন ঘটনাটা সংঘটিত হয়েছে, টাইম, ঠিক আছে, ডেট, টাইম, প্লেস অফ অফেন্স, কোথায় সেই ঘটনা ঘটেছে সেগুলো বিশেষ পরিষ্কারভাবে সেখানে উল্লেখ থাকতে হবে, যে কখন সেই ঘটনা হয়েছে, ঠিক আছে, যে অপরাধটা কখন সংঘটিত হয়েছে, ডেট, টাইম এবং প্লেস অফ অফেন্স, কোথায় হয়েছে, কখন হয়েছে, সেই সময়টা সেখানে উল্লেখ থাকতে হবে। এবং অভিযোগকারীর নাম, ঠিকানা সেটার মধ্যে থাকবে, যে কে অভিযোগ করছে, ঠিক আছে, এফআইআরটা কে দাখিল করছে থানায়, তার নাম, ঠিকানা সেটার মধ্যে থাকবে। এবং অভিযোগকারী মানে সেখানে সিগনেচারও থাকবে, স্বাক্ষর থাকবে, এবং অভিযোগকারীকে থানা থেকে এফআইআরের একটা ফ্রি কপি, বিনামূল্যে একটা কপিও দিতে হবে। তাহলে এই যে এফআইআর বিষয়টা, এফআইআরের মধ্যে কতগুলো বিষয় আমরা দেখলাম, যে এফআইআরের মধ্যে কি কি থাকবে এবং কিভাবে এফআইআর দিয়ে তদন্তের কাজটা শুরু করবে, ঠিক আছে, যিনি
প্রথম এই বিষয়ে পদক্ষেপ নিচ্ছেন তিনি হচ্ছেন একজন পুলিশ অফিসার, ঠিক আছে, যার আন্ডারে একটা থানা রয়েছে। তো এভাবেই এফআইআরের মাধ্যমে ফৌজদারি বিচার ব্যবস্থার কাজটা শুরু হবে, ঠিক আছে, এটা আমরা দেখে নিলাম। এখন আমরা দেখে নিই যে আর কারা কারা রয়েছে এই ফৌজদারি বিচার ব্যবস্থায়, আর কার কার কী ভূমিকা রয়েছে সেটা একটু আমরা দেখে নিই। আমরা আলোচনা করছি ফৌজদারি বিচার ব্যবস্থা বা ক্রিমিনাল জাস্টিস সিস্টেম এই বিষয়ে। তো তোমরা এর মধ্যে নিশ্চয়ই কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় দেখেছো, প্রয়োজনীয় প্রশ্নগুলিও এখানে লিখতে পারো যে ফৌজদারি বিচার ব্যবস্থায় পুলিশের ভূমিকা কী। ওকে, রাইট ইন ব্রিফ অ্যাবাউট দ্য রোল অফ পুলিশ ইন ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, এই বিষয়ে একটা উত্তর তোমরা তৈরি করতে পারো। আমরা পুলিশ কী কী ভূমিকা নেবে সেই বিষয়ে আলোচনা করেছি। আরেকটা বিষয়, আরেকটা প্রশ্ন তোমরা লিখতে পারো, লিখে নিতে পারো, তোমাদের সামনে খাতা কলম রয়েছে নিশ্চয়ই, যে এফআইআর এর পুরো নাম কি, বা এফআইআরে কি কি অন্তর্ভুক্ত থাকবে, বা এফআইআর এর কী ভূমিকা রয়েছে ফৌজদারি বিচার ব্যবস্থায়। তো এসব বিষয়গুলোর উপর তোমরা প্রশ্নের উত্তর তৈরি করে নিতে পারো। তো আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি নিশ্চয়ই এগুলো তোমাদের সহায়ক হবে আলোচনার ক্ষেত্রে। আচ্ছা, এখন আমরা দেখে নিই পাবলিক প্রসিকিউটর এর ভূমিকা কি। আমরা বলছিলাম যে 4 জন ব্যক্তি ফৌজদারি বিচার ব্যবস্থায় বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকেন। আমরা প্রথমত আলোচনা করলাম পুলিশ সম্পর্কে, পুলিশের কী ভূমিকা থাকবে। এখন আমরা আলোচনা করছি পাবলিক প্রসিকিউটর যাকে বলা হচ্ছে, তিনি কি ভূমিকা এখানে পালন করবেন। প্রথমেই আমরা যে জিনিসটা জেনে নিতে হবে যে কোনো ধরনের ক্রিমিনাল অফেন্স, ফৌজদারি যে বিচার ব্যবস্থা, ফৌজদারি যেসব অন্যায়গুলো হয়েছে, ঠিক আছে, যে যেগুলো হয়েছে এগুলোকে বলা হবে শুধু একজনের বিরুদ্ধে, হয়তো একজনের বিরুদ্ধে অন্যায়টা হয়েছে কিন্তু ধরা হবে সামগ্রিক অর্থে। মানে ফৌজদারি অপরাধটা হলো সামাজিক অপরাধ, এটা কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে করা হলেও সমগ্র সমাজ এর দ্বারা প্রভাবিত হয়েছে, তাহলে এটাকে অ্যাজ এ হোল ধরতে হবে, সামগ্রিকভাবে জিনিসটাকে ধরা হয়ে থাকে। তো এজন্যই যিনি পাবলিক প্রসিকিউটর থাকবেন, যিনি সরকারি পক্ষের উকিল থাকবেন, তার কি কর্তব্য থাকবে এখানে? তিনি দেশ, জাতি, জনগণের সেবায় তিনি নিয়োজিত। তিনি দেখবেন যে সামাজিক আইন সুরক্ষা সবার জন্য কি করে নিশ্চিত করা যায়, ঠিক আছে, সামাজিক সুরক্ষা বা দেশের আইন সঠিকভাবে যাতে বলবৎ থাকে সেদিকে তিনি তার দৃষ্টি রাখবেন। তাহলে যেটা বলছিলাম যে ক্রিমিনাল অফেন্স কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে করা হলো এটা সামগ্রিকভাবে সমগ্র সমাজের বিরুদ্ধে অপরাধ, দেশের বিরুদ্ধে অপরাধ। তাহলে সেই অপরাধের সঠিক বিচার যাতে হয়, যিনি অপরাধী তাকে যেন সঠিক শাস্তি, আইনসঙ্গতভাবে শাস্তি প্রদান করা হয়, সেটা কে দেখবে? পাবলিক প্রসিকিউটর। পাবলিক প্রসিকিউটর সে বিষয়ে সঠিকভাবে তার পর্যবেক্ষণ চালিয়ে যাবেন। তাহলে তিনি কাজটা কখন শুরু করবেন? পাবলিক প্রসিকিউটর কাজটা কখন শুরু হচ্ছে? প্রথমত আমরা যার কথা বলেছি যে পুলিশ কী করবে? যেখানে অন্যায়টা সংগঠিত হয়েছে, যেখানে অপরাধ সংগঠিত হয়েছে সেখানে পুলিশ ইনভেস্টিগেশন করবে, ঠিক আছে, তদন্ত শুরু করবে, ঠিক আছে। তদন্ত শুরু করতে গিয়ে তারপর সে কী করলো? পুলিশ চার্জশিট জমা দিল, ঠিক আছে। চার্জশিট কোথায় জমা দিল? আদালতে। এখন গিয়ে পাবলিক প্রসিকিউটরের কাজ শুরু হলো, বুঝতে পারছো সবাই? তাহলে তো ইনভেস্টিগেশন করার পরে, পুলিশ ইনভেস্টিগেশন করার পরে চার্জশিট জমা দিল, সেই চার্জশিট জমা দেওয়ার পর পাবলিক প্রসিকিউটর, যিনি সরকারি পক্ষের উকিল, তার কাজ শুরু হলো। তাকে কি করতে হবে? তাকে নিরপেক্ষভাবে, যাতে সমাজের কল্যাণ হয়, যাতে সমাজের মধ্যে আইনের সুরক্ষা থাকে, যেটা বলেছি আমরা কি সবসময়, যে আইন সবার ঊর্ধ্বে, আইনের ঊর্ধ্বে কেউই নয়, সেই আইনের সুরক্ষার জন্য, আইনকে নিশ্চিত করতে গিয়ে কি করতে হবে? সেই পাবলিক প্রসিকিউটরকে যুক্তিসঙ্গতভাবে সকল তথ্য পর্যালোচনা করা, পর্যবেক্ষণ করা, এগুলো কোর্টের মধ্যে তুলে ধরতে হবে। এই হলো গিয়ে পাবলিক প্রসিকিউটরের ভূমিকা, ঠিক আছে। আমরা পরবর্তী সময়ে দেখব যে অন্যান্য এখানে কাদের ভূমিকা রয়েছে। তাহলে তোমরা এরই মধ্যে কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন পেয়ে গেছো। এসবের উপরে সুন্দরভাবে তোমরা উত্তরগুলো যদি তৈরি করে নাও, এগুলো তোমাদের শুধু বইয়ের পড়ার জন্য নয়, তোমাদের বাস্তবিক জীবনে যেমন কাজে লাগবে তেমনি পরীক্ষারও উত্তর তৈরি হয়ে গেল, ঠিক আছে কিনা? ছাত্রছাত্রীরা সবাই ভালো থাকবে, ঠিক আছে।